হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ঘনভূত রসায়ন নিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘনভূত রসায়নের পিডিএফটা আছে। আমরা হচ্ছে এখানে এটাকে কয়েকটি পার্টে আলোচনা করার চেষ্টা করবো, কেমন? তো আজকে হচ্ছে আমরা প্রথম পার্ট দিচ্ছি ঘনভূত রসায়নে। এই লেকচারটা আমি বলবো না, শুধু মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, কারণ আমরা যেখানে ভর্তি পরীক্ষা দিতে যাই ভার্সিটি এবং হচ্ছে মেডিকেলের জন্য প্রায় যে মূল বই থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ফলে হচ্ছে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে মূল বইটা ভালো করে পড়া। সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা বেসিক লেকচার হতে যাচ্ছে, যেটা মেডিকেল এবং ভার্সিটি উভয়ের জন্যই প্রযোজ্য। তো আশা করি তোমরা উপভোগ করবে। চলো শুরু করা যায়। তো দেখো, প্রথম পেজ থেকে আমাদের কিছুই পড়তে হবে না। দ্বিতীয় পেজে হচ্ছে আমরা চাইলে এখানে হচ্ছে কিছু জিনিস দেখে রাখতে পারি। যেমন দেখো 8 নম্বর পয়েন্টে বলতেছে জালটাকে জাল ব্যাংক নক শনাক্তকরণে ইউভি রেশিও ব্যবহার করা। তো এটা আমরা ভিতরে যখন যাব তখন হচ্ছে এটা কি আমরা আবার দেখবো। তাহলে আমরা এখান থেকে জেনে রাখতে পারি যে জালটাকে এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে কি ইউভি রেশিও ব্যবহার করবে। সেকেন্ড দেখো, এখানে একটা জিনিস বলতেছে চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেশীয় প্রয়োগ দেখা যায়, রোগ নির্ণয় এমআরআই প্রয়োগ দেখা যায়, তারপরে বোর মডেল অনুসারে এইচ পরমাণু বর্ণালীর ব্যাখ্যা দেখা যায়। এখান থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বোর মডেল অনুসারে এইচ পরমাণু, এবং ভিতরে যখন আমরা যাব তখন দেখতে পাবো বোর মডেল অনুসারে কেবলমাত্র কি এক ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে বা যে আয়নগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি, মানে সহজ কথা, যাদের একটা ইলেকট্রন থাকবে তাদের বর্ণালীর ব্যাখ্যা বোর মডেল দিতে পারে। যেমন এটা হইতে পারে কি হিলিয়াম প্লাস, কি এখানে হিলিয়াম প্লাসের কয়টা আছে, একটা ইলেকট্রন আছে। সো এটা আমরা ভিতরে গেলে দেখতে পারবো। চলো আমরা সামনের দিকে যাই। তো এখানে হচ্ছে প্রথম যে পেজটা, এখানে হচ্ছে প্রথম যে এখান থেকে জানতে হবে যে প্রথম লাইনটা হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করছে। এখানে বলতেছে 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা গেলে ইলেকট্রন আবিষ্কারের পর, তো প্রথম প্রশ্নটা হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করছে, সেটা হচ্ছে স্যার জে জে থমসন। তারপর যে প্রশ্নটা আসবে যে কোন পরীক্ষার কালে হচ্ছে কি ইলেকট্রন আবিষ্কার হয়েছে। তারপর এখান থেকে যে প্রশ্ন মনে রাখতে হবে, ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে হচ্ছে কি ইলেকট্রনটা আবিষ্কার হয়েছিল, আর আবিষ্কার করছে কি স্যার জে জে থমসন, এবং কত সালে 1897 খ্রিস্টাব্দে। এটা একদম ছোট করে ফেলতে হবে, খুব ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ঠিক আছে? তারপরে যখন এটা হয়ে গেছে তখন কি বিজ্ঞানীদের মধ্যে পরমাণুর মডেল সম্পর্কে জানার কি আগ্রহ জন্মেছে। তো আমরা ডিটেলস এর দিকে যাচ্ছি না যে পরমাণুর মডেল কি, এদিকে আমরা যাচ্ছি না। এখানে আমাদের মনে রাখতে হবে যে 3টা পরমাণুর মডেল আছে। এটা রাদারফোর্ড মডেল, তারপর হচ্ছে বোর পরমাণু মডেল, এবং কি কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। রাদারফোর্ড দেওয়া হয়েছে 1911 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে কি বোরের মডেল দেওয়া হয়েছে 1913 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা দেওয়া হয়েছে কি 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে। খুব ভালো। তো এখান থেকে শুধুমাত্র এগুলো মনে রাখতে হবে। তারপর রাদারফোর্ডের মডেলটা যখন দেওয়া হয়েছিল তার আগে একটা মডেল দেওয়া হয়েছিল, যে আমরা যে মাত্র দেখলাম যে জে জে থমসন তিনি একটা মডেল দিয়েছিল, এটার নাম হচ্ছে কি প্লাম পুডিং মডেল। এটা একটু মনে রাখবো, হ্যাঁ। তো যখন হচ্ছে কি জে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কারের পর থমসন একটা মডেল দিয়েছিল যার নাম কি ছিল প্লাম পুডিং মডেল। সো এটা এখান থেকে মনে রাখতে হবে। এবং এখানের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা, এটা হচ্ছে আমি দেখো হাইলাইট করে দিতেছি, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো রাদারফোর্ড যখন রাদারফোর্ড পরমাণু মডেল দিল তখন হচ্ছে কি সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছিল। কি করছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। এটা মনে রাখতে হবে। আমাদের প্রশ্ন আসবে যে নিউক্লিয়াস কোন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। কি আবিষ্কার করছে? রাদারফোর্ড আবিষ্কার করছে। এখান থেকে এটা মনে রাখতে হবে। তারপর এখানে বলতেছে যে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছে। তারপর এখান থেকে কি কোন আলফা কণা, এরপর হচ্ছে আমাদের জিনিসটা মনে রাখতে হচ্ছে আলফা কণা জিনিসটাকে আমরা একটু দেখে ফেলি। আলফা কণা জিনিসটা হচ্ছে আলফা কণাতে 2টি প্রোটন এবং কি থাকে 2টি নিউট্রন থাকে। এই যে এখানে দেখো সুন্দর করে বলে দিচ্ছে, এই হিলিয়াম 2+, এটা আলফা কণা, যার হচ্ছে প্রোটন সংখ্যা 2 এবং বর সংখ্যা কত 4। মানে প্রোটন কয়টা থাকে? 2টা। প্রোটন 2টা আছে এবং বর সংখ্যা 4। তো প্রোটন থেকে যদি আমি বর সংখ্যা থেকে যদি হচ্ছে কি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে হচ্ছে কি থাকবে? নিউট্রন সংখ্যা। এটা আমরা সকলেই জানি। তাহলে নিউট্রন সংখ্যা কয়টা? 2টা। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস মনে রাখতে হবে যে এখানে প্রশ্ন করবে যে আলফা কণাতে ইলেকট্রন কয়টা থাকে। দেখো হিলিয়াম ইলেকট্রন কয়টা থাকে? 2টা। এখন যখন হিলিয়াম 2+ হয়ে গেছে তখন 2টা ইলেকট্রন এখান থেকে বের হয়ে গেছে, তাই না? তো যখন 2টা ইলেকট্রন কি বের হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানে কোনো ইলেকট্রন কিন্তু নাই, কারণ হিলিয়ামে 2টা ইলেকট্রন ছিল। এখানে 2টা ইলেকট্রন যদি আমি বের করে নিই তাহলে কি এখানে কোনো ইলেকট্রনই থাকবে না। এটা হচ্ছে এখানে বলতেছে। আর আলফা কণার ভর সংখ্যা কত? 4। এটা আমরা তো বললাম, হ্যাঁ। তাহলে 2টা প্রোটন থেকে 2টা নিউট্রন থাকে এবং কোনো ইলেকট্রনে কি থাকে না। এটা মনে রাখতে হবে এখান থেকে। এখন আমাদের মনে রাখতে হবে কোথায় লেখা হচ্ছে আলফা কণা নির্গত। এখানে দেখো কি লেখা আছে, রেডিয়াম, তারপর ইউরেনিয়াম, এগুলো থেকে কি আলফা কণা বের হয়। এবং আলফা কণা কি
যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আমরা এখানে দেখে নিই হিলিয়ামে দ্বিধনাত্মক, তাহলে নিউক্লিয়াস আমরা জানি কি একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং কি থাকে নিউট্রন থাকে, তাই না? ইলেকট্রনটা কি বাহিরে থাকে, তাই না? তো যখন হিলিয়াম টু প্লাস আলফা কণা থেকে ইলেকট্রন নেই, তার মানে শুধুমাত্র কি অবশিষ্ট আছে বলতো? ইলেকট্রন যখন বের হয়ে গেছে, নিউক্লিয়াসটা অবশিষ্ট আছে। সেই জায়গা থেকে বলতেছে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? কি আলফা কণা বলা হয়। তাই এতটুকু এখান থেকে মনে রাখলে হবে। তারপর আলফা কণাটা একটা কি যৌগিক কণিকা অথবা কি কম্পোজিট কণিকা। আমরা যখন পড়বো তখন দেখবো মৌলের হচ্ছে মানে স্থায়ী কণিকা থাকে হচ্ছে তিনটা, কি কি? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তারপর হচ্ছে অস্থায়ী কণিকা থাকে অনেকগুলো, এবং কম্পোজিট কণিকা থাকে কি কি? আলফা কণা এবং কি ডিউটেরিয়াম কণা। তো ওই জায়গা থেকে কি যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণীতে কে আছে? আলফা কণা। আলফা কণাটা কি যৌগিক কণা বা কম্পোজিট কণিকা, এবং এর অনেক গতি থাকে 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে মনে রাখতে হয়। তারপর রাদারফোর্ডের পর ব্যবহৃত হইতেছিল, আচ্ছা যেটা মৌল থেকে আলফা কণা, কই থেকে বেরিয়েছিল? রেডিয়াম, ইউরেনিয়াম, আমরা সামনে আরো দেখবো। তারপর হচ্ছে পাতলা সোনার পাত, যার পুরুত্বটা কিছু 0. এটা মনে রাখতে হবে 0.404 সেন্টিমিটার পড়বে। পাতলা সোনার পাতটা 0.0004, এবার মনে রাখতে চলবে না, 0.404, 4 আসে শেষে এবং সামনে পাটা 0 আছে, 4টা 0। এমনকি জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, এটা মনে রাখতে হবে, ফরজাইন জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, এটা মনে রাখতে হবে। তারপর এখান থেকে আবার এই যে বলতেছে 0.004, তারপর এখানে মনে রাখতে হবে জিঙ্ক সালফেটটা হচ্ছে কি অনুপ্রভা, ফসফোরেসেন্ট সাবস্টেন্স, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ এটা। তো এখানে কি আমাদের পরে যে জিনিসটা জানতে হবে, এটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ আমরা দেখতেছি কি, দেখো তো এখানে হচ্ছে দেখো ম্যাক্সিমামে কি দেখো সোজাসুজি চলে গেছিল, ম্যাক্সিমামে কি হয়েছে? সোজাসুজি চলে গেছে। কিছু কি হয়েছে? বেঁকে গেছে, এবং কিছু কি একদম কি উল্টা পথে কি ফেরত আসছে। এটি হচ্ছে বলতেছে প্রায় 99% আলফা কণায় সোনার পাত ভেদ করে সূর্যে চলে যায় এবং জিঙ্ক সালফেট পর্দাকে কি বলে? আলোকিত করে। তারপরে বলতেছে কি কয়েকটা আলফা কণা কি তাদের বেঁকে যায়, এবং খুব কম সংখ্যক আলফা কণা, মানে কি প্রায় 20,000-এর মধ্যে কি একটা কি বিপরীত দিকে ফিরে আসে, এটা বলতেছে। এবং এখান থেকে কি সিদ্ধান্ত নিয়েছিল হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা। কারণ কি দেখো আমরা যখন দেখতেছি আলফা কণা যাচ্ছে, মানে কি সবগুলা আলফা কণা কি মৌলভেদ করে চলে যেতেছিল, তার মানে কি ফাঁকা জায়গা দেখে তো চলে যেতে পারতেছিল। কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি কি মাত্র কিছু, মানে একটা বিপরীত দিকে ফিরে আসছে 20,000-এর মধ্যে একটা, তার মানে কিছু। তখন তুমি যখন একটা রাস্তা দিয়ে যাবা, মানে যখন তুমি বাধার সম্মুখীন হবা, তখনই না পিছন দিকে বেক করবে, তাই না? তো সে কি হয়েছে, আলফা কণাটা কি খুব ভারী কোনো কিছুর সাথে যখন সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তখনই কি সে কি পিছনের দিকে ফিরে আসছিল। তো ওই ভারী বস্তুটাকে কি বলতেছি আমরা? কি নিউক্লিয়াস। এখন খেয়াল করো, আলফা কণাটা কি পজিটিভ চার্জ, তাই না? আমরা দেখছি একটু আগে হিলিয়াম 2+। তো যখন আমরা কি জানি যে সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে, তো হিলিয়াম 2+ একটা পজিটিভ চার্জ। এখন এটা যদি হচ্ছে কি মাঝখানে নিউক্লিয়াসটা যদি নেগেটিভ হইতো, তাহলে সে তারা আকর্ষণ করতো, যত বিকর্ষণ করছে মানে বিপরীত দিকে ফেরত আসছে। তো নিউক্লিয়াসের চার্জটা কি পজিটিভ হওয়া উচিত, তাই তো? এই জন্যই কি নিউক্লিয়াসের চার্জটা পজিটিভ, এবং এখানে কি নিউক্লিয়াস চার্জটা পজিটিভ। এখানে দেখো কত সুন্দর করে, যত খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় যে ওই কণা সোজাসুজি এর অপেক্ষা বহু বাড়ি কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয়, এবং তাদের কি হয়? বিকর্ষিত হয়। এই পরমাণুর কেন্দ্রে পরমাণু প্রায় সমগ্র ভর ভারী, যেহেতু বলতেছে পরমাণুর কেন্দ্রে পরমাণু সমগ্র ভর প্রায় 99.97% ভর কি এই জায়গাটা দখল করছে, এবং এগুলোর নাম দিয়েছিল কি নিউক্লিয়াস। এগুলো হচ্ছে আমি সব আলোচনা করে ফেলছি, তোমরা এখান থেকে একটু দেখে নিও নিউক্লিয়াস। এবং তাই বলতেছে আলফা কণা ধনাত্মক চার্জ, এবং এক্ষেত্রে সাথে পরমাণুর কেন্দ্রটিও কি ধনাত্মক চার্জ, তো আমি এটা হচ্ছে এখানে আগে আলোচনা করে ফেলছি। ওকে, তারপর এখানে রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের ভর থেকে কি 7,000 গুণ বেশি দেখতেছি, কারণ আমরা ইলেকট্রনের ভর কত জানি? মাত্র 9.1 × 10⁻31 কেজি। আলফা কণার ভরটা 4 গ্রাম, তো অনেকটা বড় না? এটাই বলতেছে 7,000 গুণ বেশি। এখন এখান থেকে মনে রাখতে হবে পরমাণুর আকার, দেখো তারা হাইলাইট করে দিয়েছে পরমাণুর আকার, এটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল জন্য। পরমাণুর আকার বা এইচ পরমাণুর ব্যাস কত? 0.1 ন্যানোমিটার, 0.1 ন্যানোমিটার, এটা মনে রাখতে হবে 0.1 ন্যানোমিটার বা 1 × 10⁻8 সেন্টিমিটার। এবং তাহলে কি আমরা দেখতেছি পরমাণুর আকারটা তো অনেক বড়ই হবে, নিউক্লিয়াসের আকারটা ছোট, তবে এটাই বলছে আর কি 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এখান থেকে এতটুকু পড়তে হবে মডেল। এখন মনে রাখতে হবে আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে কি নিউক্লিয়াসটা কি ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ। এখান থেকে মনে রাখতে হবে, কারণ পরমাণুতে কি পজিটিভ এবং নেগেটিভ দুইটা থাকে, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, তারপরে নিউক্লিয়াসটা কি পজিটিভ, তো এই জন্য পরমাণুটা কি হয়? বিদ্যুৎ নিরপেক্ষ হয়। তারপর রাদারফোর্ডের মডেলটা কি ধরনের, কিসের সাথে তুলনা করা হয়েছে? নিউক্লিয়ার মডেলের সাথে তুলনা করা হয়েছে, এবং একে সৌর মডেল বা কি সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা। যে আমরা একটু আগে দেখে যাচ্ছি এই ভিতরের অংশগুলো পড়া ফরজ। আলফা কণা কি আলফা কণা বিচ্ছন্ন পর্দায় কিসের? এই যে জিঙ্ক সালফেটের আবরণ পর্দায় ছিল, তাই না?
তারপর রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা করতে হবে, তারপরে কি বড় রাদারফোর্ড কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে পারে না, এটা আমরা জানি, ছোটবেলা করে আসছে। তারপরে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। তারপরে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক যে ত্রুটি ছিল, মানে কি সে যে ব্যাখ্যা দিয়েছিল সেই অনুযায়ী কি ইলেকট্রনটা কি একদম ঘুরতে ঘুরতে একদম ভিতরে এসে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, তাই না? কিন্তু এটা কি হবে না, কারণ কি আমরা জানি যদি হচ্ছে ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে আসতে চায় তাহলে তার শক্তি লাগে 24 মানে 24 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি শক্তি সে অর্জন করতে পারে সে তাহলে কি নিউক্লিয়াসে আসতে পারবে, বাট সে মাত্র 5 মেগা ইলেকট্রন ভোল্টের মতো শক্তি আর কি সে অর্জন করতে পারে, ফলে তার কি জীবন কি ইলেকট্রন কি নিউক্লিয়াসে আসতে পারবে না। বাট রাদারফোর্ডের ব্যাখ্যা অনুযায়ী একটা সময় কি হওয়ার কথা ছিল, ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা ছিল, বাট এটা কি বাস্তবে সম্ভব না। এখান থেকে এতটুকু মনে রাখতে হবে। তারপরে আছে ভোর পরমাণু মডেল। তো ভোর পরমাণু তখন আসলো রাদারফোর্ডের যে তত্ত্বভিত্তিক ত্রুটি ছিল, মানে কি ছিল,